আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছেন। ঢাবি রিটেনের ইংলিশ ক্লাসে সবাইকে স্বাগতম। ঢাবি রিটেনের জন্য বা ঢাবি এমসিকিউ এর জন্য আমরা ফিজিক্স, কেমিস্ট্রি সাথে ম্যাথ অথবা বায়োলজি যেটা আমরা দাগাই, সেই ৩টা সাবজেক্টের জন্য আমরা যেভাবে প্রিপারেশন নেই, ইংলিশের জন্য কিন্তু আমরা ততটা ডেডিকেটেডলি প্রিপারেশন নেই না। অতটা ইম্পর্টেন্স দিয়ে নেওয়া হয় না, বাট নেওয়া কিন্তু দরকার আছে। কারণ ইংলিশের উপরও একটা ভালো পরিমাণ মার্ক ডিপেন্ড করছে, যেটা আপনাকে একটা ভালো র্যাঙ্ক করতে হেল্প করবে, ভালো র্যাঙ্ক অ্যাচিভ করতে, ঢাবিতে একটা ভালো সাবজেক্ট পেতে হেল্প করবে। তো সেজন্যই হচ্ছে আমাদের ঢাবি রিটেনের এই ফ্রি কোর্সটা, এবং সেই কোর্সের আজকে ইংলিশ লেকচার। ঠিক আছে, তো ঢাবির ইংলিশ নিয়ে যদি কথা বলতে হয়, শুরুতে যেটা বলতে হবে এমসিকিউ এবং রিটেন। এই দুটার মধ্যে এমসিকিউ এর জন্য যে টপিক, রিটেন জন্য কিন্তু সেম টপিক লাগবে না। ঠিক আছে, আমি দেখেন টপিক লিখে আনছি। এই টপিকগুলো আমি কেন লিখে আনছি? এমসিকিউ এর জন্য আমরা নর্মালি যে টাইপের প্রিপারেশন নিই, আমাদের এমসিকিউ বেসড প্রিপারেশন আর রিটেন বেসড প্রিপারেশন দুইটা কিন্তু আলাদা। ওকে, সো এখন এমসিকিউ এর জন্য হলে আমি আপনাকে হয়তো রাইট ফর্ম অফ ভার্বস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাথে সিনোনিম, অ্যান্টোনিম, তারপর ফিল ইন দ্য গ্যাপস বা সেন্টেন্স কারেকশন জাতীয় জিনিসগুলো যেগুলো ঢাবিতে বেশি আসে, সেগুলো আমি আপনাকে পড়া দিতাম। বাট যেহেতু এটা রিটেন ইংলিশের ক্লাস, আমি আপনাকে এমন এমন জিনিসগুলো দেখাবো যেটা নর্মালি রিটেনে আসে। ঢাবিতে কিন্তু রিটেন আসা শুরু হয়েছে মোটামুটি 2018-19 সাল থেকে। ঠিক আছে, এর আগে অনলি এমসিকিউ হইতো, 30 মার্কের খালি এমসিকিউ আসতো। তো এখন হচ্ছে এমসিকিউ এর সাথে রিটেনও আসে, এবং সেই রিটেনটা বলতে গেলে গত 5 বছর হচ্ছে আসছে। সেই রিটেনের গত 5 বছরের কোশ্চেনগুলো যদি আমরা অ্যানালিসিস করি, তাহলে আমরা কি দেখবো? ঢাবি রিটেনে অ্যাকচুয়ালি কি রকম কোশ্চেন আসে বা কি কি টাইপের কোশ্চেন আসে, সেটা যদি আমরা একটু অ্যানালিসিস করে দেখবেন, সবার আগে পাবো মেক সেন্টেন্স। ঠিক আছে, সবার আগে পাবো মেক সেন্টেন্স। এখন মেক সেন্টেন্সের মধ্যে মোটামুটি আমাকে একটা ওয়ার্ড দিবে, আমাকে হচ্ছে একটা ওয়ার্ড দিয়ে দিবে তারা, এবং এই যে ওয়ার্ডটা দিয়ে দিচ্ছে, এই ওয়ার্ডের ভিত্তিতে আমাকে একটা সেন্টেন্স বানাতে হবে। আর এটার উপর থাকবে মোটামুটি 2 থেকে 2.5 মার্ক। 2 থেকে 2.5 মার্ক, হয় 2 মার্ক না হলে 2.5 মার্ক। এখন এই জিনিসটা ডিপেন্ড করবে, 2 মার্ক না 2.5 মার্ক থাকবে, সেটা ডিপেন্ড করবে এই সেকেন্ড টপিকটার উপর, যে সেকেন্ড টপিক আপনাকে কি দিচ্ছে, কত মার্কের দিচ্ছে। কনসেপ্ট বেস রাইটিংও দিতে পারে, কিউএনএ ফ্রম প্যাসেজও দিতে পারে। এখন যদি কনসেপ্ট বেস রাইটিং দেয়, এই কনসেপ্টটা কোত্থেকে আসবে, কিসের কনসেপ্ট? আমরা যে ইংলিশ ফর টুডে পড়েছি না, ইংলিশ ফর টুডে বিভিন্ন পোয়েমস, বিভিন্ন প্যাসেজেস, সেখান থেকে আমরা যা যা শিখেছি, সেইখানে একটা জিনিস আমাদের এক্সট্রা জানা লাগবে ঢাবি রিটেনের জন্য, সেটা আমি পড়াবো, আমি আসতেছি। তো এইখান থেকে কোশ্চেনটা আসে। ঠিক আছে, হয় সেইখান থেকে ডিরেক্ট কনসেপ্ট বেস আসবে, অথবা একটা প্যাসেজ দিয়ে সেখান থেকে সে কনসেপচুয়াল কোশ্চেন গুলো করবে, বা প্যাসেজ থেকে ডিরেক্ট কোশ্চেন করবে, এই কোশ্চেন অ্যান্সার হবে ফ্রম প্যাসেজ থেকে। এখন এইখানে যে টাইপের কোশ্চেন ঢাবিতে আসে, সেই টাইপের কোশ্চেন যদি আমি বলি ডিরেক্টলি টপিকটা বলতে গেলে, সেটা হয় লিটারারি টার্মস থেকে। ঠিক আছে, লিটারারি টার্মস। এখন দেখেন ভাইয়া, লিটারারি টার্মস কি? জীবনে তো শুনি নাই নাম। লিটারারি টার্মস জিনিসটা অ্যাকচুয়ালি কি? লিটারেচার মানে সাহিত্য না? তো এই সাহিত্যের বিভিন্ন টার্মিনোলজি আছে, এবং এই সাহিত্যের মধ্যে কি কি পড়ে? আমাদের কবিতা পড়ে, গল্প পড়ে, উপন্যাস পড়ে, এরা সাহিত্যের অন্তর্ভুক্ত, তাই না? তো এগুলা লিখতে গেলে কিছু মেজর অ্যাসপেক্টস আছে, যেগুলা হচ্ছে একটা গল্প লেখার ক্ষেত্রে, একটা কবিতা রচনার ক্ষেত্রে স্পেশালি, বা যদি মোটা দাগে বলি, একটা সাহিত্য রচনার ক্ষেত্রে কিছু লিটারারি অ্যাসপেক্টস আছে যেটা মিট আপ করাটা জরুরি। সেটা না থাকলে ওইটা সাহিত্য হবে না। যেমন সাহিত্যের মধ্যে চরিত্র থাকতে হবে, মানে চরিত্র থাকতে হবে, উপন্যাসে চরিত্র মাস্ট, তারপর কাহিনী মাস্ট, একটা গল্প থাকতে হবে, ক্লাইম্যাক্স থাকতে হবে, নাটকের মধ্যে 5টা স্টেজ থাকে। তো এরকম বিভিন্ন ভাবে বিভিন্ন স্টেজ যেগুলো থাকে, একটা সাহিত্যের মধ্যে যে কয়েকটা মানে স্টেজ বা যে কয়েকটা অ্যাসপেক্টস থাকার কথা, সেগুলোকে বলা হয় লিটারারি টার্মস। এখন সব লিটারারি টার্মস নিয়ে আলোচনা লাগবে না, মোটা দাগে লিটারেচারের মধ্যে বা একটা পোয়েমের মধ্যে বা একটা প্যাসেজের মধ্যে কি কি জিনিস থাকতে পারে, সেইগুলা নিয়েই হচ্ছে কথাবার্তা, একদম মোটা দাগে হবে, এবং ওখান থেকে বেসিক কোশ্চেনই আসবে। এই লিটারারি টার্মস এর উপর ইনশাআল্লাহ আমার নেক্সট ক্লাসটা হবে। এই লিটারারি টার্মসটা আমি ক্লাস 2 তে, ক্লাস 2 তে বলতে সেকেন্ড ক্লাসে, ক্লাস নাম্বার 2 তে আপনাদেরকে পুরোপুরি দেখা দিব ইনশাআল্লাহ। ওই ক্লাসের মধ্যে লিটারারি টার্মস যতটুকু লাগবে তার ফুলফিল আপনাদেরকে প্রোভাইড করা হবে। এবং এই লিটারারি টার্মস এর কোশ্চেন, অথবা লিটারারি টার্মস থেকে একটা কোশ্চেন এসে বাকি নর্মাল কোশ্চেন, যে একটা কবিতা দিয়ে দিল, কবিতার ভিতর থেকে নর্মাল থিওরিটিক্যাল কোশ্চেন যেরকম আমাদের এইচএসসি তে করে, সেরকম কোশ্চেন করলে যে কোনোটাই করতে পারে। বাট ফ্যাক্ট হচ্ছে এইখান থেকে মার্ক থাকবে হয় 2.5, যদি এটা 2.5 হয় তাহলে এটাও হবে 2.5, আর না হলে এটা যদি 2 হয় এটার জন্য আসবে 3 টোটাল। এর মানে হচ্ছে মেক সেন্টেন্স আর কোশ্চেন অ্যান্সারিং বা কনসেপ্ট বেসড রাইটিং এ আমার মোটামুটি পড়তেছে হচ্ছে 5 মার্কস। এখন দেখেন, আমি এখানে কনসেপ্ট বেসড রাইটিং, আমি কিন্তু কোশ্চেন অ্যান্সার শুধু বলতে পারতাম, বাট কনসেপ্ট বেসড রাইটিং বলার উদ্দেশ্যটা হচ্ছে 18-19, 2018-19, 2019-20, সেখানে দেখবেন কোয়েশ্চেন আনসার না এসে বলতেছে রাইট 6 সেন্টেন্সেস, রাইট 5 সেন্টেন্সেস। তো সেখানে কিন্তু একটা কনসেপ্ট দিয়ে দিচ্ছে, এবং বলতেছে এটা ব্যাপারে 5টা বাক্য 6টা বাক্য লেখো। তো ওইটাও কোয়েশ্চেন আনসারের সিস্টেমেই লিখতে হবে, কিন্তু
ওখানে দেখা যায় যে এই জিনিসটা কোশ্চেন অ্যান্সারের পরিবর্তে দিয়েছে, সো এই জন্য আমি এটাকে সেম ক্যাটাগরিতে ধরেছি, এবং এই দুটা মিলে হচ্ছে আমাদের 5 মার্কস। লাস্টলি বাকি 5 মার্কস কিসের উপর নির্ভর করতেছে? মেইন রিটেন টপিকে কিন্তু আমাদের 10 মার্কস, তো এখানে আমার 5 মার্কস পেলাম, বাকি 5 মার্কস আমার নির্ভর করতেছে হচ্ছে প্যারাগ্রাফের উপর। আপনাকে একটা পেজ দিবে, মানে একটা পেজের মধ্যে পুরো একটা বক্স করে দিবে, এই বক্সের ভিতর আপনাকে সেই টপিকের উপর লিখতে হবে, প্যারাগ্রাফ লিখতে হবে, ঠিক আছে? প্যারাগ্রাফ ওই টপিকের ওই জায়গাটার ভিতর ওই টপিকের উপর সুন্দরভাবে এমনভাবে লিখতে হবে যেন আপনি 5 একটা ভালো মার্ক তুলতে পারেন। 5-এ 5 না, বা 4 পেলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? বাট 3-এর নিচে পেলেও সমস্যা। সো এইখানে হচ্ছে আমাদের মোটামুটি 1 পেজ দেওয়া থাকবে, এবং এই দুটা মিলে, যেহেতু এই দুটা 5 মার্ক, এই দুটা মিলে আরো একটা পেজ দেওয়া থাকবে, হয়তো এটা থাকবে অর্ধেক, এটা থাকবে অর্ধেক, এইভাবে হচ্ছে ডিভাইডটা করা থাকে। আচ্ছা, এবার আসেন নেক্সট কথাটা যাই, যে ভাইয়া রিটার্নের জন্য আপনি যেসব টপিক দেখালেন, এই সব টপিক কোত্থেকে পড়বো, কিভাবে পড়বো? আমি পড়ানো শুরু করার আগে আপনার মনে অলরেডি কোশ্চেন জেগে গেছে যে আচ্ছা, আমি যে টপিক গুলো দেখতেছি, আমি খালি মেক সেন্টেন্সের নাম শুনছি, প্যারাগ্রাফের নাম শুনছি, এই দুটো জিনিস তো আমি বুঝতেছি না, আমি প্রিপারেশন নিব কিভাবে, কোত্থেকে পড়বো, কিভাবে পড়বো, সেই কোশ্চেন গুলো নিয়ে একটু কথাবার্তা বলি। সর্বপ্রথম আসবে হচ্ছে আমাদের স্টাডি ম্যাটেরিয়ালস। কি কি স্টাডি ম্যাটেরিয়ালস লাগবে? সর্বপ্রথম স্টাডি ম্যাটেরিয়ালস কোশ্চেন ব্যাংকের আগে যেটা আপনার লাগবে, কোশ্চেন ব্যাংকের আগেও, কারণ কোশ্চেন ব্যাংকের কোশ্চেন খুবই লিমিটেড। ঢাবিতে রিটেন আসা শুরু করছে, এই ইউনিট বলেন, বি ইউনিট বলেন, সি ইউনিট বলেন, রিটেন আসা শুরু করছে 2018 সালের পর থেকে। তো কোশ্চেন ব্যাংক আপনি খুব লিমিটেড কোশ্চেন পাবেন। আপনাকে যে জিনিসটা সবচেয়ে বেশি ফলো করতে হবে সেটা হচ্ছে ইংলিশ ফর টুডে, এটাকে আমরা সংক্ষেপে বা আদর করে বলি ইএফটি। এই জিনিসটা ফলো করা মাস্ট। ইএফটি, এই ইংলিশ ফর টুডে, এখান থেকে যা যা পোয়েমস আছে, যা যা প্যাসেজেস আছে, এই জিনিসটা খুব ভালোভাবে পড়বেন। এবং এই ক্ষেত্রে আমি আপনাদের বলবো, অনুরোধ, আমার একটা মাত্র অনুরোধ, ইংলিশ ফর টুডে এটা যে পড়তেছেন, এইটার মধ্যে শর্ট সিলেবাস আর ফুল সিলেবাস খুঁজেন না, ফুল বইটা লাগবে। আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি, ইংলিশ ফর টুডে পুরাটা পড়বেন, ঠিক আছে? ইংলিশ ফর টুডে থেকে যদি শর্ট করতে চান, দেখবেন শর্টের বাইরে এসে পড়ছে। 2021-22-এ একটা কোশ্চেন আসছিল দ্য লেক আইল অফ ইনিসফ্রি থেকে। এই লেক আইল অফ ইনিসফ্রি আমাদের শর্ট সিলেবাসের টপিক না, সেটা শর্ট সিলেবাসের বাইরের টপিক, কিন্তু ঢাবিতেই আসছে, এই ইউনিটেই আসছে। শর্ট সিলেবাসের বাহিরে আছে দেখা পড়বো না, এই কাজ ভুলেও করা যাবে না। ইংলিশ ফর টুডে আপনাকে খুব বড় কোনো বই দিন, ইংলিশ ফর টুডে ভালো মতো করে ফেলেন। এটা হবে আপনার ফার্স্ট স্টাডি ম্যাটেরিয়াল। সেকেন্ড, কোশ্চেন ব্যাংক। নাও ডিউ এ কোশ্চেন ব্যাংক কেন বললাম? ডিউর কোশ্চেন ব্যাংক যদি আপনি ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংক পড়েন, সেখানে আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি পাবেন, ইংলিশটা পাবেন না। ঢাবির যে এই ইউনিটের ইয়ার ওয়াইজ কোশ্চেন ব্যাংক থাকে, ওই কোশ্চেন ব্যাংক, অথবা এমন কোন কোশ্চেন ব্যাংক যেখানে ঢাবির ইংলিশ কোশ্চেনটা পাইতেছেন রিটেন এবং এমসিকিউ সহ, সেরকম একটা কোশ্চেন ব্যাংক নেবেন, ওটা হেল্পফুল হবে। সাথে পড়বেন একটা গাইড, মানে গাইড বলতে কি, ভার্সিটির জন্য যে মানে ঢাবি প্রিপারেশনের যে গাইডগুলো থাকে, সেই গাইডের মধ্যে মোটামুটি ইংলিশ একসাথে কভার করা থাকে। আমি যতদূর জানি অ্যাসপেক্টসটা খালি মনে হয় আলাদা করা, অ্যাসপেক্টের ইংলিশ গ্রামার, ইংলিশ টেক্সট, কিন্তু এছাড়া জয়গুলির একটা ইংরেজি বিচিত্র আছে। তো এখানে গাইডের মধ্যে যে একটা পড়েন, গাইডটা কেন বলতেছি, নর্মালি কিন্তু আমাদের একটা মানে বই আর কোশ্চেন ব্যাংক পড়লে হয়ে যায়, স্টিল গাইডের কথা বলাটা কারণ হচ্ছে কোশ্চেন ব্যাংকটা নট সাফিসিয়েন্ট, কোশ্চেন ব্যাংকটা হচ্ছে নট সাফিসিয়েন্ট। কোশ্চেন ব্যাংকে আপনি অতগুলা প্র্যাকটিস ম্যাটেরিয়ালস পাবেন। আমি কিন্তু লাস্ট আপনাকে বলছি প্র্যাকটিস বুক, যদি আপনার কোশ্চেন ব্যাংকে বা আপনার কোশ্চেন ব্যাংকে থাকবেন, তো আপনি যদি গাইড থেকে প্র্যাকটিস বুকের কাজটা হয়ে যায়, যে গাইডের মধ্যে এনাফ পরিমাণ প্র্যাকটিস দেওয়া আছে, আপনি সেখান থেকে প্র্যাকটিস করতে পারতেছেন, দ্যাটস ওকে। বাট যদি গাইডের মধ্যে মনে করেন যে না, দেখতেছেন যে দুই একটা প্র্যাকটিস আছে, একটা প্র্যাকটিস বুক জোগাড় করে ফেলেন, বা একটা প্র্যাকটিস ম্যাটেরিয়ালস জোগাড় করে ফেলেন, ঠিক আছে? এই প্র্যাকটিস বুকটা অপশনাল, প্র্যাকটিস করাই লাগবে। এখন প্র্যাকটিস ইদার গাইড থেকে করবেন অথবা প্র্যাকটিস বুক থেকে করবেন, ঠিক আছে? যে কোনো একটা থেকে করলে হবে, বাট প্র্যাকটিসটা করা লাগবে। এখন যদি গাইডের মধ্যে প্র্যাকটিস ম্যাটেরিয়ালস এনাফ থাকে, যে হ্যাঁ আমি গাইড থেকেই যা যা আছে সেগুলাই আমার জন্য মানে যথেষ্ট আছে, অনেকগুলো আছে, আমি চাইলে ওখান থেকে ইজিলি ঢাবির এক্সামের আগ পর্যন্ত সুন্দর মতো প্র্যাকটিস করতে পারি, তাহলে গাইড এনাফ। বাট যদি গাইড এনাফ না থাকে, তখন একটা প্র্যাকটিস বুক রাখাটা মাস্ট, কারণ যত বেশি প্র্যাকটিস করবেন ইংলিশ তত ইমপ্রুভ করবে। ইংলিশ প্র্যাকটিস ছাড়া আপনি যত ভালো পারেন, যত ভালো বুঝেন, লাভ নেই। পরীক্ষার হলে যখন অ্যান্সার করতে যাবেন, তখন দেখবেন কনফিউশন লেগে গেছে, এবং এই কনফিউশন লিডস টু মাইনাস মার্কিং। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, স্টাডি ম্যাটেরিয়ালস গেল, এই কয়টাই এনাফ, এর বাইরে কিছু লাগবে না। বলতে গেলে এগুলো সব লাগবে না। প্র্যাকটিস বুক, যদি গাইডের মধ্যে প্র্যাকটিস বুকের জিনিসপত্র বা প্র্যাকটিস ম্যাটেরিয়ালস ইনক্লুড থাকে, তাহলে প্র্যাকটিস বুকও লাগবে না। বাট প্রিপারেশন স্টাইল, এটা জানা জরুরি। প্রিপারেশন স্টাইলে সর্বপ্রথম আমি যেটাকে প্রায়োরিটি দিতে বলবো, সর্বপ্রথম পোয়েমস। পোয়েম থেকে গত 5 বছরে 4বারই পোয়েম থেকে কোশ্চেন আসছে, জাস্ট এই ইউনিটে 4বারই কোশ্চেন আসছে পোয়েম থেকে, 2বার আসছে বি ইউনিটে পোয়েম থেকে, ঠিক আছে? এবং এই পোয়েম গুলা ছিল ম্যাক্সিমামই হচ্ছে আমাদের ইংলিশ ফর টুডে। একটা পোয়েম আছে অ্যাজ ইউ লাইক ইট, উইলিয়াম শেক্সপিয়ারের, সেটা হচ্ছে আমাদের আগের ইংলিশ বই ছিল, বর্তমান ইংলিশ বই নেই। ওইটা কিন্তু ওই সময় কোশ্চেন আসছিল 2020, 21 বা 21-22 কোনো একটাই, এই ইউনিট অথবা বি ইউনিট কোনো একটাই ছিল, ঠিক আছে? ওই অ্যাজ ইউ লাইক ইট থেকে, ঠিক আছে?
হয়তো ওটা আমি স্লাইডেও নিয়ে আসছি, দেখাবো। তো এই পোয়েমটা এটা থাকবে সর্বপ্রথম প্রায়োরিটি, প্রত্যেকটা পোয়েম বুঝে 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 বুঝে, এবং আমি লিটারেরি টার্মস যখন দেখিয়ে দিব তখন আমি ইংলিশ ফর টুডে থাকা পোয়েমগুলো নিয়ে আসবো বেশ কয়েকটা, এবং ওখান থেকে কি কি লিটারেরি টার্মস আসতে পারে বা ওখান থেকে আসলে কিভাবে আনসার করবো সেটা আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখাই দিব। কিন্তু পোয়েমটা খুবই ইম্পর্টেন্ট। সাথে যেহেতু তোমাকে মেক সেন্টেন্স দিতেছে, মেক সেন্টেন্সেরও বড় পসিবিলিটিস আছে ইংলিশ ফর টুডে থেকে দেওয়ার, ঠিক আছে, ইংলিশ ফর টুডে এবং বিগত বছর। সো ইংলিশ ফর টুডে এবং বিগত বছর থেকে যখন দিবে, সেখান থেকে আমি ইংলিশ ফর টুডে এর উপর প্রিপারেশন নিতে গেলে আমার অবশ্যই ইংলিশ ফর টুডে কিওয়ার্ডস লাগবে, এবং কিওয়ার্ডস এর সাথে আরো কিছু ইম্পর্টেন্ট যেসব শব্দগুলো আছে, সরি, যেগুলো আসার মতো, যেগুলো হচ্ছে মানে আপনি দেখলে বুঝতেছেন যে এগুলো থেকে কোশ্চেন করতে পারে, কোশ্চেন করার জন্য খুব সুইট স্পট, সেগুলো পড়ে ফেলবেন, ঠিক আছে। এই ইম্পর্টেন্ট কিওয়ার্ডস এবং ইম্পর্টেন্ট ওয়ার্ডস, এখানে আরো কিছু বলতে, ইম্পর্টেন্ট ওয়ার্ডস এন্ড কিওয়ার্ডস। ওকে, কিওয়ার্ডস এর মধ্যে আপনি দেখবেন তেমন কোন ইম্পর্টেন্ট ওয়ার্ড আপনার কাছে মনে হচ্ছে না আছে, বাট ওখান থেকে কোশ্চেন দিয়ে দিল। দ্য আনফরগেটেবল স্টোরি, আনফরগেটেবল মানে আপনি জানেন যেটা ভুলা যায় না, অবিস্মরণীয়, স্টিল দেখবেন পরীক্ষা আনফরগেটেবল এসে পড়ছে, আসতেই পারে, এই জন্য কিওয়ার্ডস লাগবে। আর ইএফটি মানে কিন্তু ইংলিশ ফর টুডে বলে দিচ্ছে এদিকে। ডেইলি এমসিকিউ সলভ, দেখেন এমসিকিউ এটা ডেইলি সলভ করা লাগবে, এই জিনিসটা না, এমসিকিউ সলভ আপনি এবং ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস, এই দুটো যদি আপনি ডেইলি বেসে না করেন লাভ হবে না। রাইটিং প্র্যাকটিস আমি বলবো একদিন পর পরও যদি করেন, ধরেন আপনার হাতে টাইম খুবই কম, ঠিক আছে, মেডিকেল প্রিপারেশন দিয়েছিলেন, পরে দেখা গেল যে না মেডিকেল প্রিপারেশন আমি নিতে পারি বাট ইটস টু রিস্কি, এবং মেডিকেল প্রিপারেশন নিতে নিতে আপনার এক পর্যায়ে মনে হইলো যে এখন আমি ঢাবির জন্য যে একটু প্রিপেয়ার হব বা আমি যে ঢাবির জন্য কিছু একটা গুছিয়ে রাখবো, রিটেনে কেমনি কি করবো, রিটেন তো ভালো মতো পারতেছি না, প্র্যাকটিস কেমনে করবো, এত কিছু পাশাপাশি রোজ তো প্র্যাকটিস করা পসিবল না, মেডিকেলও দিব ঢাবিও দিব, মেডিকেল পরীক্ষা 17 তারিখ, ঢাবি হচ্ছে আমার ফেব্রুয়ারিতে, তো আমি কেমনে কি কভার করব। এখন থেকে একটু একটু করে একদিন পর পর হইলো রাইটিং প্র্যাকটিস করেন, এমসিকিউ ডেইলি, মেডিকেলের জন্য যেমন প্র্যাকটিস করতেছেন ঢাবির জন্য ঠিক সেমন প্র্যাকটিস করেন, ঠিক আছে। মেডিকেলের জন্য আপনি মেডিকেল, ডেন্টাল, বিসিএস অল ভার্সিটি পড়তেছেন, এইখানে অল ভার্সিটির সব ইউনিট, আপনি কিন্তু অল ভার্সিটি এই ইউনিট পড়তেছেন মেডিকেলের ক্ষেত্রে, ওকে, অল ভার্সিটি এই ইউনিট পড়তেছেন, বাট ঢাবির যখন পড়বেন না, অন্যান্য ইউনিট, ঢাবি বি ইউনিট, ঢাবি সি ইউনিট, ওগুলোতে কি কোশ্চেন আসছে ট্রাই করবেন ওগুলো সলভ করে ফেলা, ঠিক আছে। ওগুলো সলভ করে ফেললে হবে কি, অ্যাটলিস্ট আপনি মানে কঠিনের যে কাঠিনের যে টাইপটা, ডিফিকাল্টি যে টাইপটা সেটা ধরতে পারবেন, একদম আউট অফ টপিক লাগবে না। আপনি এমসিকিউর টপিক তো জানেন কোন কোন টপিক থেকে কোশ্চেন আসে, সেই টপিকের উপর অন্যান্য ইউনিটে কি কি কোশ্চেন আসছে সেগুলো সহ করে ফেলেন, বাট এমসিকিউ ডেইলি সলভ করা লাগবে। এটা মেডিকেল এবং ডিউ দুইটার জন্যই একটা ট্রাম্প কার্ড হবে, বাট ফ্রি হ্যান্ড রাইটিংস এটা যেহেতু শুধু ঢাবির জন্য করতেছেন, এটা একদিন পর পর করলেও চলবে, বাট করতে হবে। এটা যদি প্র্যাকটিস না করেন, এই ধরনের জিনিস যদি না থাকে সমস্যা করবেন। এখন এই দুটো প্র্যাকটিস করতে করবেন, এই দুটো প্র্যাকটিস ম্যাটেরিয়াল গাইডে এনাফ থাকলে তো হইলই, যদি গাইডে এনাফ না থাকে একটা প্র্যাকটিস বুক জোগাড় করা মাস্ট, প্র্যাকটিস না করলে ইংলিশে ভালো করা খুবই খুবই কঠিন। আচ্ছা, অনেক গাইডলাইন হলো, কথাবার্তা হলো, এবার আসেন পড়ার মধ্যে ঢুকি। সর্বপ্রথম মেক সেন্টেন্স দিয়ে শুরু করবো। আজকে পড়ানো টপিক হচ্ছে আমার মেক সেন্টেন্স এবং এই যে কনসেপ্ট বেসড রাইটিং, কিউএনএ ফ্রম প্যাসেজ, প্রথম যে দুটো আমি দেখালাম প্যারাগ্রাফের আগ পর্যন্ত, আজকে হচ্ছে মেক সেন্টেন্স এবং কোশ্চেন অ্যান্সার ফ্রম প্যাসেজ সাথে কনসেপ্ট বেসড রাইটিংটা একটু দেখাবো। সেকেন্ড ক্লাসে হচ্ছে লিটারারি টার্মস নিয়ে ইন ডিটেইলস একটা ক্লাস, তুমি লিটারারি টার্মস খুব বেশি বড় না, বাট স্টিল আমি এর জন্য আলাদা একটা ডেডিকেটেড ক্লাস রেখেছি, যেন যেহেতু টপিকটা আপনাদের কাছে নতুন, টপিকটা যেন আপনার কাছে ভয়ের কারণ না, এটা থেকে বারবার কোশ্চেন আসতেছে আমি দেখলাম, সো এই টপিকটা যেন আপনি ভয় না পেয়ে অ্যান্সার করতে পারেন, সেজন্য আমি এর জন্য আলাদা একটা ক্লাসে নিব, সেকেন্ড ক্লাসটা। আর থার্ড ক্লাস নিব প্যারাগ্রাফ রাইটিং নিয়ে, সেখানে হচ্ছে একটা প্যারাগ্রাফ বা একটা রাইটিং স্ট্রাকচার কিভাবে দাঁড় করাতে হয়, কিভাবে শুরু থেকে একটা রাইটিং বা একটা লেখনী বিল্ড করতে হয়, সেটা আপনাকে দেখা দিব ইনশাআল্লাহ। আজকের টপিক হচ্ছে মেক সেন্টেন্স এবং কোশ্চেন অ্যান্সারিং। সো মেক সেন্টেন্স আমাকে কি কি খেয়াল রাখতে হবে, মেক সেন্টেন্স আমরা ছোট থেকে করে আসছি, বাট এইখানকার মেক সেন্টেন্স আর ছোটবেলা মেক সেন্টেন্সের মধ্যে কিছু ডিফারেন্স আছে, ওই সময় আপনার কাছে সেই ম্যাচুরিটি আশা করতো না যেটা এখন আশা করে। সো আপনাকে সেই কি কি পয়েন্ট মিট করতে হবে সেটা দেখেন, নোয়িং দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড, ওয়ার্ডের মিনিংই জানেন না, ওয়ার্ডের মিনিং যদি না জানেন তাহলে কি মেক সেন্টেন্স করতে পারবেন, এটা কি পসিবল? পসিবল না। আপনাকে মিনিং জানতে হবে, এবং এমন ভাবে মিনিংটা জানার ফলে কি হবে, মিনিংটা আপনি জানেন, এটা কেমনে বুঝাবেন, যিনি খাতা দেখতেছেন তাকে, আপনি যে সেন্টেন্সটা মেক করবেন সেইখানে এমন ভাবে সেন্টেন্সটা মেক করবেন, মেক সেন্টেন্স ইন সাচ আ ওয়ে দ্যাট ইট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড। ওকে, যে ওয়ার্ডটা আপনাকে দিয়েছে, ধরেন আপনাকে দিয়েছে হচ্ছে কাইন্ডনেস, আপনাকে দিয়েছে ট্র্যাঙ্কুইলিটি, কাইন্ডনেস মানে দয়া, ট্র্যাঙ্কুইলিটি মানে প্রশান্তি, তো আপনি এমন ভাবে বলবেন, এমন ভাবে সেন্টেন্সটা মেক করবেন যেন আপনার সেন্টেন্সটা শুনলে বোঝা যায় যে ওয়ার্ডটা দিয়ে আপনাকে সেন্টেন্স বানাইতে বলছে, বাক্য রচনা করতে বলছে, বাক্যের মধ্যে ওই ওয়ার্ডটা কোন অর্থে বসে, যাতে গেস করা যায়। অনেক সময় কিন্তু থাকে যে অপশনের মধ্যে দিয়ে দেয় না, একটা সেন্টেন্স দিয়ে ওইটার মধ্যে একটা ওয়ার্ড আন্ডারলাইন করে দিয়ে দিল যে এই ওয়ার্ডটার সিনোনিম কি, এই ওয়ার্ডটার অ্যান্টোনিম কি, তখন সেন্টেন্স পড়ে আমরা বুঝতে পারি না আচ্ছা এই ওয়ার্ডটা মোটামুটি হয়তো এই মিনিংটাকে বুঝাইতেছে, তো এই মিনিং এর কাছাকাছি অপশন কোনটা, তখন আমরা গেস করে দাগাতে পারি। তো একটা মিনিং যেন কনভে করে, সেটা মিনিংটা যেন আচ্ছাভাবে হইলো প্রকাশ পায়, এমন ভাবে
প্রকাশ করার চেষ্টা করবেন, এমনভাবে সেন্টেন্সটা রচনা করার চেষ্টা করবেন। ঠিক আছে, এই দুটো পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। এবং একটা জিনিস যেটা কথা হচ্ছে ভাইয়া সেন্টেন্স কি ধরনের লিখবো, এনি গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স ইজ অ্যালাউড। যে কোনো সেন্টেন্স, এখন সেটা সিম্পল হোক, কমপ্লেক্স হোক, কম্পাউন্ড হোক, ইন্টারোগেটিভ হোক, অ্যাসার্টিভ হোক, এক্সক্লামেটরি হোক, যে টাইপের সেন্টেন্সই হোক, গ্রামাটিক্যালি কারেক্ট, তারপর মিনিং এর দিক দিয়ে কারেক্ট, সব দিক দিয়ে ঠিক আছে, মানে কোনো কারেকশনের দরকার নেই, সেন্টেন্সটা ঠিক আছে সব দিক দিয়ে ওকে, এরকম সেন্টেন্স হইলেই অ্যালাউড, এনি গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স ইজ অ্যালাউড। এবং হ্যাঁ, এখানে একটা জিনিস যেটা আমি যেটুকু দেখলাম যে ওয়ার্ড যেগুলো দেওয়া থাকে ওয়ার্ড বাইরে থেকেও আসতে পারে, বাট ইন মোস্ট কেসেস, নট ইন অল কেসেস, ইন মোস্ট কেসেস ওয়ার্ডস আর গিভেন ফ্রম ইএফটি। আচ্ছা আবার বলি, ইএফটি মানে হচ্ছে ইংলিশ ফর টুডে, ইএফটি মানে হচ্ছে ইংলিশ ফর টুডে। ঠিক আছে, ইংলিশ ফর টুডে এই জিনিসটা যদি কেউ স্কিপ করা যায় তাহলে বলবো খুবই দুঃখের, খুবই হতাশার কথা হবে। এই জিনিসটা কেউ স্কিপ করে না, এইটা যে আপনাকে কোন দিক দিয়ে হেল্প করবে আপনি নিজেও জানেন না। এখান থেকে বারবার মানে অ্যাটলিস্ট এইটার উপর বেস করে কোশ্চেন গুলো করা হইতেছে। ঠিক আছে, এটা বাইরে আসে না তা না, আনসিনও আসতে পারে, বাট আপনি আনসিন কয়টা পড়বেন, কয় জায়গা থেকে পড়বেন, একটা কিছুর উপর ভিত্তি করতে আপনাকে আনসিনে যেতে হবে। আগে আপনি ইংলিশ ফর টুডে ভালো মতো করেন, যদি ইংলিশ ফর টুডের যে জিনিসগুলো আছে সেগুলো আপনি ভালো মতো আনসিন গুলো যেভাবে আসে সেই স্টাইলে এনকাউন্টার করতে পারেন, আনসিন গুলো পারবেন। এইটা হচ্ছে মানে একদম মাদার বুকের মতো, এইটাকে ভালো মতো আত্মস্থ করতে পারলে বাকি যে কোনো আনসিন প্যাসেজ, যে কোনো আনসিন কনসেপ্টের উপর যদি বা আনসিন একটা সিনারিওর উপর যদি লিখতেও দেয়, আপনি ওই প্র্যাকটিসের ভিত্তিতে লিখতে পারবেন। ঠিক আছে, যদি এক্সাক্ট কমন নাও আসে, এই বইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং দিন শেষে আবার কথা, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, লিখতেছেন, মেক সেন্টেন্স করতেছেন, করতে 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 আপনার একটা সেন্স দাঁড়া যাবে। এই সেন্সটা দাঁড়া করানোর জন্যই লাগবে প্র্যাকটিসটা। এই সেন্স যখন দাঁড়া যাবে তখন দেখবেন আপনি অনেক দিন মানে অন্য অন্য কিছু পড়লেও যখন আপনি আবার ইংলিশে ব্যাক করতেছেন, শুরু 2-1 দিন কষ্ট হবে, কিন্তু আবার এই সেন্সটা ব্যাক করবে। এই সেন্সটা আপনাকে আমি কখনোই আমি কেন কেউই পড়া দিতে পারবে না। করতে 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 আপনার মাথায় মানে একটা দাঁড়া যাবে, একটা প্যাটার্ন দাঁড়া যাবে, আপনি বুঝবেন যে কিভাবে করতে হবে। প্যাটার্ন আপনি বলতে পারবেন না, বাট বুঝে যাবেন। যারা শুরু থেকে প্রি মেডিকেল প্রিপারেশন নিয়ে আসতেছেন, যারা শুরু থেকে ঢাবি বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে আসতেছেন, তারা কিন্তু বুঝেন যে কোন কোশ্চেন আসলে কিভাবে অ্যান্সার করতে হয়। তো এখানে একটা ইংলিশের প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটা আপনাকে প্র্যাকটিসের মাধ্যমে হতে হবে, সবকিছুর প্যাটার্ন আছে। এই হলো ব্যাপার। আচ্ছা 1 মিনিট। তো এখন হচ্ছে আমরা কোশ্চেন সলভিং এ চলে যাই। তো কোশ্চেন সলভিং এর ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, আমাদের প্রথমে যেমন ঢাবি এই ইউনিটে 2022-23 কি কি এসেছে সেগুলো একটু কথাবার্তা বলি। এখানে দেখেন ডিজলভ, প্রোঅ্যাক্টিভ, বিবলিওফাইল, পারভার্স আর হচ্ছে র্যাটলিং, এই 5টা ওয়ার্ড এসেছিল এবং এর মধ্যে মার্ক ছিল মোটামুটি 2.5। এর মানে প্রতিটা ওয়ার্ডের জন্য আমাকে 0.5 করে মার্ক দেওয়া হবে। ঠিক আছে, তো 0.5 করে যদি আমাকে মার্ক দেওয়া হবে, আমি এখন প্রত্যেকটা ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু আমাকে মেক সেন্টেন্স করতে বলছে, ওয়ার্ড মিনিং লিখতে বলি, বাট আমি সুবিধার জন্য ওয়ার্ড মিনিং দেখাচ্ছি। ডিজলভ মানে হচ্ছে দ্রবীভূত হওয়া। ঠিক আছে, ডিজলভ মানে হচ্ছে দ্রবীভূত হওয়া, দ্রবীভূত হওয়া, দ্রবীভূত হওয়া। ওকে, প্রোঅ্যাক্টিভ মানে হচ্ছে যে প্ররোচনা দেয় বা প্ররোচিত করে, প্ররোচক। ঠিক আছে, বিবলিওফাইল, বিবলিওফাইল এটাকে হচ্ছে যে বইয়ের প্রতি খুবই আগ্রহ, যে একদম বইয়ের পোকা বলি না আমরা, বই পোকা বলতে গেলে বই পোকা বলতে পারি। ঠিক আছে, তারপর পারভার্স, পারভার্স এটা আসছে পারভার্সন থেকে, এটার অর্থ হচ্ছে বিপথগামী বা বিপথে যাওয়া। ঠিক আছে, বিপথগামিতা বলতে পারেন, বা পারভার্স বিপদগামী বললে হবে, যেহেতু পারভার্স এটা অ্যাডজেক্টিভ, তো এখানে বিপদগামী বসবে। আর র্যাটলিংটা হচ্ছে র্যাটলস থেকে নাম শুনছেন না, যে কেমন একটা ঠন ঠন বা খন খন শব্দ করে, ওই রকম। ঠিক আছে, একটা মানে শব্দ বলতে পারেন, একটা খনখনে শব্দ, একটা খনখনে শব্দ করবে। এইগুলোই হচ্ছে মেইনলি আমাদের ওয়ার্ডগুলোর অর্থ। আমি আপনাকে বোঝানোর জন্য অর্থ সহ লিখে দিলাম। এখন যদি আমি সেন্টেন্স মেক করতে চাই, আমি কিভাবে মেক করতে পারি? ডিজলভ, দ্রবীভূত হওয়া, দ্রবীভূত হওয়া। এখন আমি যদি এমন একটা সেন্টেন্স বলি যেখানে আপনি বুঝতেছেনই না ডিজলভ মানে কি, তাহলে কিন্তু আপনাকে সেন্টেন্স মেক হওয়া সত্ত্বেও মার্ক নাও দিতে পারে, চান্সেস আছে, কারণ আপনাকে ওয়ার্ডের মিনিং বুঝতেছে না বা আপনি জানেন কিনা সেটা টিচার বুঝতেছে না। সেজন্য আপনি কিভাবে ওয়ার্ড মেক করবেন? ডিজলভের ক্ষেত্রে আপনি লিখলেন সল্ট ডিজলভস ইন ওয়াটার। এটা কিন্তু আমি নিজে বানায় লিখতেছি, আমি কিন্তু গাইড থেকে বা কোথা থেকে দেখে আসিনি। ইভেন আপনি যখন গাইড দেখবেন যে আমার এই সলভের সাথে কিন্তু আপনি গাইডের সলভে মিল পাবেন না, কারণ প্রত্যেকটা সেন্টেন্স আমার নিজের বানানো। সল্ট ডিজলভস ইন ওয়াটার, পানিতে লবণ দ্রবীভূত হয়। এখানে লবণ আর পানি শুনলে মাথায় দ্রবীভূত বা দ্রবণ বা মিশানোর একটা ব্যাপার আসে। ঠিক আছে, এই মিশানো ব্যাপারটা আপনি এখানে দেখতেছেন। এই ডিজলভারটার মিনিং আপনি এমনি বুঝছেন যে এখানে দ্রবীভূত হবে, মিশানোর মতো কিছু একটা বুঝাইতেছে, এরকম সেন্টেন্স বিল্ড করবেন। ঠিক আছে, যেন ডিজলভার ওয়ার্ডটা বোঝা যায়। প্রোঅ্যাক্টিভ, এখন প্রোঅ্যাক্টিভ মানে প্ররোচিত। তো এখন আমি এই প্ররোচিত বা প্ররোচক ওয়ার্ডটা কিভাবে বলতে পারি? আমি বলতে পারি আই ওয়াজ প্রোঅ্যাক্টিভ ফর দ্য প্রজেক্ট। ঠিক আছে, আই ওয়াজ প্রোঅ্যাক্টিভ
ফর দ্য প্রজেক্ট। এর মানে কি, এই প্রজেক্টটার জন্য আমি প্ররোচনা দিয়েছিলাম, আমি প্ররোচক ছিলাম। তো এখানে কিন্তু আমার মানে প্রচ্ছন্নভাবে হলেও ওয়ার্ডটা বোঝা যাচ্ছে, ঠিক আছে, প্রচ্ছন্নভাবে হলেও আমি কি বোঝাতে যাচ্ছি সেই জিনিসটা এখানে ফুটে উঠছে। তো এইভাবে হচ্ছে বলতে হবে যেন অ্যাটলিস্ট শুনলে বোঝা যায় যে আমি কি বোঝাতে চাচ্ছি বা ওয়ার্ডের মিনিং আমি বুঝছি কিনা, ঠিক আছে। বিবলিওফাইল, বই পোকা। এখন বই পোকা এই জিনিসটা আপনি বলতেও পারেন, বিবলিওফাইল মিন্স দিয়ে একটা সেন্টেন্সও বলতে পারেন, অথবা আপনি যে কাউকে বিবলিওফাইল হিসেবে প্রকাশ করতে পারেন, যে বলতে পারেন যে শি লাইকস টু, বা শি লাইকস টু রিড বুকস সো মাচ, সে বই পড়তে এত বেশি পছন্দ করে, দ্যাট শি ইজ এ বিবলিওফাইল, যে সে এত বেশি বই পড়তে পছন্দ করে যে সে একটা বই পোকা। এখানে কিন্তু আপনার মানে মিনিংটা সুন্দরভাবে উঠে আসছে। আপনি এভাবে বলতে পারেন, সেন্টেন্সটা কারেক্ট হইলেই হয়েছে, সে লাইকস টু রিড বুকস সো মাচ দ্যাট শি ইজ এ বিবলিওফাইল। ওকে, তারপর পারভার্স, বিপথগামী, ঠিক আছে। এই ক্ষেত্রে বিপথগামী বা বিপথে যাচ্ছে এরকম ক্ষেত্রে বোঝাচ্ছে, এবং পারভার্সকে যখন আপনি সেরকম বিপথগামী হিসেবে বুঝাবেন তখন আপনি দেখা যাবে কাউকে উপদেশ দেওয়ার জন্য বলতে পারেন যে ডু নট পারভার্স ফ্রম দ্য রাইট পাথ বলতে পারেন, বা বলতে পারেন যে হি গট পারভার্সড, হ্যাঁ পারভার্স, আমি এখানে বানানো ভুল লিখছি, সরি, পারভার্সড হবে, ডু নট পারভার্সড ফ্রম রাইট পাথ লিখতে পারেন, যে সত্যের পথ থেকে কখনো বিপদগামী হয়ও না। এইখানে কিন্তু আপনার পারভার্সের মিনিংটা বোঝাচ্ছে, এবং ডু নট বলে যখন ডু নট ফ্রম রাইট পাথ দেখতেছেন তখনই হচ্ছে সত্য থেকে বিচ্যুত হওয়া, সত্য থেকে সরে যাবার, বিপথে যাওয়ার ব্যাপারটা বোঝাচ্ছে। সেইখানে কিন্তু পারভার্স ওয়ার্ডের মিনিংটা সুন্দরভাবে উঠে আসতেছে, ঠিক আছে। তারপর র্যাটলিং শব্দ। এখন র্যাটলিং যে খনখন শব্দ, খনখন শব্দ আপনি কই পান? আপনি ভাত খাইতেছেন তখন প্লেটের মধ্যে খনখন শব্দ পাবেন না। কোথায় কোন জিনিসটা রিয়েলিস্টিক্যালি পাওয়া যেতে পারে সেভাবে উপস্থাপন করার চেষ্টা করে। র্যাটলিং বলে কিন্তু মাথা সবার আগে জিনিসটা আসবে র্যাটলিং স্নেক, হয়েছে রাসেল ভাইপার মাঝখানে আসছিল না, ওইরকম কিন্তু একটা মানে সিনারিও মাথায় আসে। তো আপনি সেই রকম এই সাপগুলা, সাপের র্যাটল স্নেক, এই জিনিসটা কোথায় থাকতে পারে? ঝোপের মধ্যে থাকতে পারে। ঝোপ ঝাড় নিয়ে একটা সেন্টেন্স বানায় দেন যে আই হার্ড সামথিং, আমি কিছু একটা শুনতে পেলাম। কি শুনতে পেলাম? আই হার্ড সামথিং র্যাটলিং ইন দ্য বুশ, যে আমি ঝোপের ভিতর কোনো কিছু র্যাটলিং করতে শুনলাম। এখন র্যাটলিং বলতেই বোঝাবে খনখনে বা এমন কিছু শব্দ যেটা হচ্ছে মানে এই র্যাটলিং শব্দটা সেইখানে যায়, যে আপনি ঝোপের ভিতরে একটা র্যাটলিং শব্দ, র্যাটল স্নেকের ঝনঝনের শব্দটা শুনতেছেন, এটা ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনি সেন্টেন্সগুলো ক্রিয়েট করতে পারেন। আমি আপনাকে একটা ডেমো দেখাই দিলাম, এইখানে হচ্ছে আমি মিনিংগুলো লিখে দিচ্ছি যেন আপনার বুঝতে সুবিধা হয়। আসেন পরেরটা যাই। ডিউক বি ইউনিট 2022-23 সেম জিনিস, এবার বি ইউনিটেরটাও দেখাচ্ছি, ঠিক আছে। এখানে বি ইউনিটের মানে রিটেনের ক্ষেত্রে এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট মোটামুটি কাছাকাছি টাইপের কোশ্চেন হয়, এই জন্য বি ইউনিটটাও নিয়ে আসছি। মেক সেন্টেন্সে বি ইউনিটটাও ফলো করে দেন। নোটওয়ার্দি, নোটওয়ার্দি মানে হচ্ছে উল্লেখযোগ্য, বা এটাকে বলে না যে নোট করার মতো, ঠিক আছে, লক্ষণীয় বিষয়, এটা হচ্ছে লক্ষণীয় বিষয়, এটা হচ্ছে লক্ষণীয় বিষয়। জেনারাসিটি, জেনারাসিটি মানে হচ্ছে উদারতা, জেনারাস মানে উদার, সবাই জানি। ম্যান্ডেটরি, ম্যান্ডেটরি মানে আবশ্যক, আপনাকে এটা করতেই হবে, ঠিক আছে। ফিজিক্স কেমিস্ট্রি যেমন আপনাকে ঢাবিতে দাগাইতেই হবে, সেটা আপনার ম্যান্ডেটরি। পারফরমেন্স, পারফরমেন্স মানে হচ্ছে আপনি যে মানে একটা ইয়া দিচ্ছেন, পারফর্ম করছেন, বা আপনি মানে আপনার দক্ষতা বোঝানো হচ্ছে এদিকে, যে আপনার পারফরমেন্স বলতে আপনি আসলে পারফরমেন্স ওয়ার্ডটা বলে বেশি অভ্যস্ত, যে দেখা যায় পারফরমেন্সের ডিরেক্ট বাংলা আমাদের আসে না, বাট পারফরমেন্স বলতে কর্মদক্ষতা বোঝানো হয়, এফিসিয়েন্সি বোঝানো হয়, যে আপনি অ্যাকচুয়ালি আপনি যে মানে ইয়া করতেছেন। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অফিসে। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা, দক্ষতা, এই পারফরমেন্স বলতে কিন্তু দক্ষতা বা কর্মদক্ষতা, এফিসিয়েন্সি বোঝায়, যে আপনি একটা কাজ কিভাবে করতেছেন, ঠিক আছে, আপনার কর্ম পদ্ধতি, সেই জিনিসটা মিন করতেছে। এন্ডেঞ্জার্ড মানে কিন্তু হচ্ছে বিপদোন্মুখ, বা এটাকে কি বলে, বিপদের সম্মুখীন, ঠিক আছে, এটাকে আমি বলতে পারি বিপদোন্মুখ। ওকে, যে বিপদের মুখোমুখি, বিপদোন্মুখ বলতে পারি। এখন এইগুলোতে আমি সেন্টেন্স কিভাবে মেক করব? নোটওয়ার্দি দিয়ে আমি যে সেন্টেন্স মেক করব, নোটওয়ার্দির ক্ষেত্রে আমার সেন্টেন্সটা মানে হবে এরকম, যে আমি বলতে পারি
লক্ষণীয় কোনো কিছু লক্ষ্য করতে হবে যে দ্য নোটওয়ার্দি থিং বা দ্য নোটওয়ার্দি ফ্যাক্ট অফ দ্য স্পিচ, যে ওই স্পিচের মধ্যে লক্ষণীয় ব্যাপার ছিল ওয়াজ হিজ ফ্লুয়েন্সি, সে কতটা ফ্লুয়েন্টলি কথাবার্তা বলছে, তার ফ্লুয়েন্সিটা ওখানে খুব লক্ষণীয় একটা ব্যাপার ছিল। কারণ সবাই কিন্তু একটা পাবলিক কনফারেন্সে খুব ফ্লুয়েন্টলি কথা বলতে পারে না, আমি নিজেই বলতে পারি না। সো এটা কিন্তু একটা নোটওয়ার্দি ফ্যাক্ট, আপনি এটাকে লিখলেন যে দ্য নোটওয়ার্দি ফ্যাক্ট অফ দ্য স্পিচ ওয়াজ হিজ ফ্লুয়েন্সি। এটা শুনলে জায়গায় বুঝা যাচ্ছে ফ্লুয়েন্সি কিন্তু সবাই মানে সবাই ফ্লুয়েন্ট না। সো এই ব্যাপারটা দেখার মতো লক্ষণীয়। সো এখানে নোটওয়ার্দি মিনিংটা সবাই বুঝবে। জেনারসিটি, উদার, এটাকে আপনি ইজিলি প্রকাশ করতে পারেন যে হি ইজ ফেমাস ফর হিজ জেনারসিটি, সে তার উদারতার জন্য বিখ্যাত। হি ইজ ফেমাস ফর হিজ জেনারসিটি, জেনারসিটি, ঠিক আছে, জেনারসিটি, হি ইজ ফেমাস ফর হিজ জেনারসিটি। ওকে, এরপর কি আসে ম্যান্ডেটরি, আবশ্যক। এখন ম্যান্ডেটরি আবশ্যক, আপনার মাথায় আবশ্যক কিছু আসতেছে না, আপনি পরীক্ষা দিতেছেন, পরীক্ষার মধ্যে আচ্ছা এন্ড ম্যান্ডেটরি আসলো, এখন আপনি দিলেন ঢাবি পরীক্ষার মধ্যে ফিজিক্স এবং কেমিস্ট্রি দাগানো আবশ্যক। তো আপনি এটাই দিতে পারেন যে অ্যানসারিং ফিজিক্স, অ্যানসারিং ফিজিক্স ইজ ম্যান্ডেটরি, ঠিক আছে, ম্যান্ডেটরি ইন ডিউ অ্যাডমিশন টেস্ট, ঠিক আছে, ডিউ অ্যাডমিশন টেস্ট। আপনি এটাই দিয়ে দিলেন সরাসরি, মার্ক কাটবে না। সেন্টেন্স হয়েছে না, মার্ক কাটার কোনো পসিবিলিটি নেই। সেন্টেন্স কারেক্ট হয়েছে, গ্রামাটিক্যালি ঠিক আছে, কোনো দিক দিয়ে কাটবে না। পারফরমেন্স, দক্ষতা। এখন এই পারফরমেন্স দক্ষতা নিয়ে আপনি বলতে পারেন যে হিজ পারফরমেন্স ওয়াজ অ্যামেজিং, এটা সরাসরি বলতে পারেন। এটা নিয়ে খুব বেশি প্যাচানো কিছু নেই। কোশ্চেন যত বেশি সিম্পল করবেন, ঠিক আছে, কোশ্চেন মানে কোশ্চেন অ্যান্সার যত বেশি সিম্পল করবেন। হিজ পারফরমেন্স ওয়াজ ফ্যান্টাস্টিক, অযথা পেঁচানোর কোনো দরকার নেই। সুন্দরভাবে একটা বাক্য এমন ভাবে গঠন করতে পারলেন, বাক্যটা খুবই সিম্পল কিন্তু মিনিং প্রকাশ করতেছে, চলবে। খুব কমপ্লেক্স করতে হবে, খুব বেশি ক্লজ দিতে হবে, এটা দিতে হবে, ওটা দিতে হবে, কিছু দরকার নেই। ওগুলা যেগুলো প্যারাগ্রাফের জন্য একটু মানে কারুকাজ দরকার, সেটা প্যারাগ্রাফের ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। বাট এইখানে কারুকাজের কোনো দরকার নেই। 0.5 মার্ক করে দিতেছে আপনাকে প্রতিটা সেন্টেন্সের জন্য, এটা হচ্ছে 2.5 আসছে, 2.5 মার্কের, কোনো দরকার। এন্ডেঞ্জার্ড, বিপদোন্মুখ। এখন বিপদোন্মুখ বলে সবার আগে কি আসে, যে প্রাণীগুলো বিলুপ্তির পথে, অন দ্য ভার্জ অফ এক্সটেনশন, এরকম প্রাণীর কথা সবার আগে মাথায় আসে। সেই প্রাণীগুলো নিয়েই হচ্ছে আমি একটা সেন্টেন্স বানায় ফেলি যে ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং, যে পৃথিবী যেহেতু গরম হয়ে যাইতেছে, দিন দিন পৃথিবী তাপমাত্রা বাড়তেছে, তো বাড়তেই আছে। গত বছর যে পরিমাণ গরম লাগছে, আজকে এই বছর তার চেয়ে বেশি গরম লাগতেছে। এই যে জিনিসটা গ্লোবাল ওয়ার্মিং হইতেছে, গ্লোবাল ওয়ার্মিং এর ফলে অনেক প্রাণী মানে অনেক বেশি জীব বলতে গেলে উদ্ভিদ এবং প্রাণী সবাই বিলুপ্তির মুখে চলে গেছে, অনেকটা বিলুপ্তির পথে চলে গেছে, তারা বিপদের মুখে পড়ে গেছে। সেটা বললেন ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং many animals are endangered, এই পর্যন্ত রাখতে পারেন। endangered of extinction, endangered of সার্ভাইভিং, এগুলো দিতে পারেন। বাট সেন্টেন্স কিন্তু অলরেডি হয়ে গেছে, ঠিক আছে, আর endangered। এবং এটা শুনলে বুঝে যেতেছে যে যেহেতু গ্লোবাল ওয়ার্মিং এর কথা বলতেছেন এবং গ্লোবাল ওয়ার্মিং এর ফলাফলের কথা বলছেন, নিশ্চয়ই বিপজ্জনক কিছু। endangered ওয়ার্ডের মিনিংটা হচ্ছে বিপদোন্মুখ। তো এখানে দেখেন প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু, ওই যে ম্যান্ডেটরিকে দাগ দিন, ম্যান্ডেটরিকে একটা আন্ডারলাইন করে দিলাম। তো এই যে এইখানে কিন্তু সেন্টেন্স গুলা প্রকাশ করতেছে জিনিসগুলাকে, যে আমি যে ওয়ার্ড গুলা নিয়ে আসছি সেই ওয়ার্ডের মিনিংটা কি সেটা সেন্টেন্সের মাধ্যমে ফুটে উঠতেছে। এই গেল একটা ব্যাপার, যেটা গত বছর, ঠিক গত বছর আছে ডিউ ইউনিট 2023-24, এই জিনিসটা আপনাদের প্র্যাকটিসের জন্য রেখে দিব। হোমওয়ার্ক তো থাকবে হচ্ছে বিগত বছর যা যা আছে সেগুলো সবই হোমওয়ার্ক থাকবে, এটা বলি না বলে আজকে প্রথম ক্লাসে বলে দিলাম। হোমওয়ার্ক হিসেবে আপনার প্রতিটা ক্লাসে মানে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এই টপিকগুলো দেখালাম, বিগত বছর আর কি কি আসছে এই টপিক থেকে সেগুলো সব নিজে নিজে সলভ করে ফেলবেন। এখানে আমি ডিরেক্ট একটা দিয়ে গেলাম এবং আপনার যেন হোমওয়ার্কের সুবিধা সেজন্য আমি ওয়ার্ডের অর্থগুলো বলে যাচ্ছি। সুপারফ্লুয়াস মানে হচ্ছে অতিমাত্রায়, সুপারফ্লুয়াস মানে কি অতিমাত্রায়, অতিমাত্রায় কোনো কিছু যখন এক্সেসিভ হয়ে যায় সেটাকে সুপারফ্লুয়াস বলে। ইন্ট্রিনসিক মানে হচ্ছে অন্তর্নিহিত বা অভ্যন্তরীণ, ঠিক আছে, অন্তর্নিহিত বা অভ্যন্তরীণ, ঠিক আছে, অন্তর্নিহিত বা অভ্যন্তরীণ, অন্তর্নিহিত বা অভ্যন্তরীণ। এই মিনিং গুলো যদি ভালো করে জানেন, সিনেমাটোনিমও ভালো করে একটা কভার পাবেন। ইডিওসিনক্রেটিক, ইডিওসিনক্রেটিক মানে হচ্ছে নিজস্ব, স্বকীয়, ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। স্বকীয় বোঝায় যে ইডিওসিনক্রেটিক বলতে যে আপনার একটা
সবাই যাই মতামত দেখ না কেন, আপনার একটা ইডিওসিনক্রেটিক মতামত আছে, ইডিওসিনক্রেটিক থটস আছে, নিজস্ব একটা স্বকীয় চিন্তা ভাবনা, স্বকীয় একটা মানে আচরণ, সেই জিনিসটাকে ইডিওসিনক্রেটিক বলা হয়। ওকে, অ্যাপ্রিহেন্সিভ, অ্যাপ্রিহেন্সিভ মানে দেখেন, অ্যাপ্রিহেন্ড মানে কিন্তু ধরা বা ক্যাচ করা, কাউকে ধরে নিয়ে আসা, বাট অ্যাপ্রিহেন্সিভ মানে কিন্তু সেটা না, একটু মিলায় না। অ্যাপ্রিহেন্ড হচ্ছে কাউকে ধরা, গ্রেফতার করা, কিন্তু অ্যাপ্রিহেন্সিভ হচ্ছে অ্যাংজিয়াস বা উদ্বিগ্ন বোঝায়, ঠিক আছে, উদ্বিগ্ন বুঝে। এই জিনিসটা একটু খেয়াল রাখেন, ছোট্ট একটু মানে বলতে গেলে স্লাইট ডিফারেন্স, বাট খুবই ইম্পর্টেন্ট একটা ডিফারেন্স, ঠিক আছে, উদ্বিগ্ন বুঝায়। এখানে আমি জাস্ট ওয়ার্ড মিনিং আপনাকে বলে দিলাম, সেন্টেন্স গুলো আপনারা বানায় অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে জানায় দিবেন, ঠিক আছে। এই হোমওয়ার্কটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন এবং বাকি সব হোমওয়ার্ক আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। তো আসেন, আপাতত এই পর্যন্তই থাকলো। এখন আমরা আসি কোশ্চেন ফ্রম আনসিন প্যাসেজ, ঠিক আছে। আমি আনসিনই ধরে নিলাম যে বই থেকে আসে, আমি সিন হোক বা আনসিন হোক, আমি যদি সিন পারি আমি আনসিনও পারবো, ঠিক আছে। আনসিনের ক্ষেত্রে দেখা যায়, সরি, আমি যদি আনসিন পারি আমি সিনও পারবো। সিনের উপর প্রিপারেশন নিয়ে যদি আমি কয়েকটা আনসিন প্র্যাকটিস করি, আমি যে কোনো আনসিনই কভার করতে পারবো। এখন আনসিনের থেকে যখন কোশ্চেন আনসার করবো তখন আমি কিভাবে করবো, লিটারারি টার্মস আমি নেক্সট ক্লাসে দেখাবো। যখন কনসেপ্ট বেসড রাইটিং বা লিটারারি টার্মস আসবে সেটা আমি কিভাবে হ্যান্ডেল করবো ওটা নেক্সট ক্লাসে দেখানো হবে, বাট আজকে শুধু কিউএনএ নিয়ে আলোচনা করবো। এটার মধ্যে মোটামুটি 2.5 থেকে 3 মার্ক আছে। তো এখানে আমি কি কি জিনিস খেয়াল করবো, প্রথমে খেয়াল করবো হচ্ছে হাই চান্স অফ কামিং ফ্রম ইংলিশ ফর টুডে, যেটা আমি বললাম। এটা কিন্তু ওই যে বললাম না যে পোয়েমস গুলো থেকে আসে, তো এখানে খুব বেশি চান্স আছে একটা পোয়েম দিয়ে দিবে এবং সে পোয়েম থেকে কোশ্চেন অ্যান্সারটা দিবে, ঠিক আছে। এবং গত বছর না, 2021-22 যেটা আমি বললাম অ্যাজ ইউ লাইক ইট, এটা কিন্তু বর্তমানে আপনি দেখবেন যে ইংলিশ ফর টুডেতে নাই, বাট 2021-22 ইংলিশ ফর টুডেতে ছিল এবং সেটা থেকে ঢাবিতে কোয়েশ্চেন আসছে। ওখানে আবার কোয়েশ্চেন আসছিল হচ্ছে লিটারারি টার্মস থেকে আসছিল, লিটারারি টার্মস থেকে একটা আসছিল এবং নর্মাল একটা আসছিল। আমি দেখাবো ওই কোয়েশ্চেন আমি নিয়ে আসছি, ওই কোয়েশ্চেনটা আমি নেক্সট ক্লাসে নিয়ে আসবো। আচ্ছা, তো ওখান থেকে আসার খুবই একটা বড় চান্স আছে, এই জন্য ইংলিশ ফর টুডে খুব ভালো করে পড়তে হবে, প্যাসেজ, পোয়েম সবকিছু যেভাবে ইয়াতে পড়ছেন, ইন্টারে পড়ছেন সেভাবেই পড়বেন, খুব বেশি আহামরি কিছু করার দরকার নেই। এবং একটা জিনিস, যেটা লিটারারি টার্মস করানোর পর ওই পোয়েম গুলো থেকে লিটারারি টার্মস কিভাবে কি বের করতে পারেন বা কিভাবে কি ব্যাখ্যা করতে পারেন সেটা একটু আলাদা প্র্যাকটিস করলে ইংলিশ ফর টুডে প্রিপারেশন মোর দ্যান এনাফ কোশ্চেন অ্যান্সারের জন্য। এরপর আসি, অ্যান্সার শুড বি স্পেসিফিক অ্যান্ড ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল। এই জিনিসটা কোয়েশ্চেনে মার্ক তোলার জন্য খুবই ইম্পর্টেন্ট। অ্যান্সার শুড বি স্পেসিফিক। আপনি ডানে বামের বহুত কথা গাদাবাজ বললেন, কাজের কথা বললেন না, মার্ক দিবেন না। এমন কিছু লিখলেন, এতই কঠিন করে লিখছেন যে আপনি আরেক শেক্সপিয়ার, টিচার আপনার পড়া বুঝতেছে না, এইভাবে লিখলেও হবে না। এমন ভাবে লিখতে হবে যেন ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল হয় এবং খুবই স্পেসিফিক হয়, যেটা মেক সেন্টেন্স আমরা দেখালাম সেরকম জিনিস। সেন্টেন্সেস মাস্ট বি গ্রামাটিক্যালি কারেক্ট, এইটা খুবই ইম্পর্টেন্ট। সব ঠিক লিখছেন, স্পেসিফিক হয়েছে, আন্ডারস্ট্যান্ডেবলও হয়েছে, কিন্তু গ্রামাটিক্যালি ভুল, স্পেলিং ভুল, ডিরেক্ট কেটে দিবেন। এখন কথা হচ্ছে সবই ঠিক রাখলাম, কিন্তু লিখবো কতটুকু, অ্যারাউন্ড 3 to 4 লাইন্স ইজ এনাফ। তো এত কিছু ঠিক রাখার জন্য কি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, কোনো কথা নেই, প্র্যাকটিসটা অবশ্যই দরকার। হয়তো মনে হতে পারে ভাইয়া এসে প্র্যাকটিস প্র্যাকটিস করতেছে, বাট ইংলিশ আপনি দেখবেন প্র্যাকটিস করতে করতে ইমপ্রুভ করতেছেন। যত বেশি ভুল হবে ইংলিশে তত বেশি শিখতেছেন, ঠিক আছে। আমি নিজেই ভাবে ইংলিশ ডেভেলপ করছি, এটা ছাড়া উপায় নাই আসলে। আচ্ছা, কোশ্চেন দেখেন, রিড দ্য ফলোইং এক্সট্রাক্ট এন্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস, ঠিক আছে, দ্যাট ফলো। এই দেখেন 3 মার্কের কোশ্চেন, এটা 3 মার্কের ছিল, ঢাবি হচ্ছে 22-23, ঠিক আছে। এখানেও মোটামুটি 3 মার্ক। ড্রিমস ডিএইচ লরেন্স, বুঝতে পারছেন তো কোথা থেকে আসছে? ড্রিমস কবিতা থেকে আসে, ডিএইচ লরেন্স যেটা, যে অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি, দোজ হু ড্রিম বাই নাইট ইন দ্য ডাস্টি রিসেসেস অফ দেয়ার মাইন্ড ওয়েক ইন দ্য মর্নিং টু ফাইন্ড দ্যাট ইট ওয়াজ ভ্যানিটি, বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপল, ফর দে ড্রিম দেয়ার ড্রিমস উইথ ওপেন আইস এন্ড মেক দেম কাম ট্রু। অর্থাৎ হচ্ছে, যদি আমি এক কথায় সামারি করতে যাই, যে সবাই স্বপ্ন দেখে কিন্তু সমানভাবে দেখে না। কেউ হচ্ছে রাতের বেলা ঘুমায় স্বপ্ন দেখে, কেউ হচ্ছে জেগে স্বপ্ন দেখে দিনের বেলা দিবা স্বপ্ন, আকাশ কুসুম স্বপ্ন না কিন্তু। মানে কেউ দেখে এমন ভাবে রাতের স্বপ্ন যে হ্যাঁ তার মনে যা চলতেছে, তার ফ্যান্টাসি, তার আবেগগুলো, সেগুলাই হচ্ছে সে স্বপ্ন আকারে দেখতেছে, সেগুলাই হচ্ছে তার মনের আবেগগুলোই স্বপ্ন হিসেবে তার দেখতেছে, তার সামনে আসতেছে। আর কেউ কেউ হচ্ছে তার যে লক্ষ্য, তার যে উদ্দেশ্য, সে যেটাকে সে বাস্তবায়ন করতে চায়, সেইটার স্বপ্ন সে ধারণ করতেছে। তাদেরকে এখানে বলেছে 2 টাইপস অফ ড্রিমার্স এর কথা বলা হয়েছে। ওকে, তো এই জিনিসটা হচ্ছে কথাবার্তা এখানে। যদি আমি এটা নিয়ে একটু বলি, প্রথমে কি আসছে, হোয়াট ডু পিপল হু ড্রিম বাই নাইট ড্রিম অ্যাবাউট, এটা ডিরেক্ট কোশ্চেন আছে, যে যারা রাতে ঘুমায়, রাতে স্বপ্ন দেখে, তারা কি নিয়ে স্বপ্ন দেখে? তারা হচ্ছে, আমি ডিরেক্ট যদি তুলে দেন, দোজ হু ড্রিম বাই নাইট ইন দ্য ডাস্টি রিসেস অফ মাইন্ড, ড্রিমস অ্যাবাউট ভ্যানিটি, ড্রিমস অফ ডাস্টি রিসেস অফ মাইন্ড, এরকম না, ডিরেক্ট কোশ্চেন তুলে দেন, ঠিক আছে। একটা জিনিস আমি লিখে নিই, বাট এটা হচ্ছে ডিরেক্ট কবিতা থেকে বা প্যাসেজ থেকে ডিরেক্ট কিছু তুলে দিয়ে না, একটু মডিফাই করে তুলিয়ে, একটু চিন্তা করে। সে রাতের বেলা কি দেখতেছে, ডাস্টি রিসেস অফ দেয়ার মাইন্ড, দোজ হু ড্রিম বাই নাইট ইন দ্য ডাস্টি রিসেস অফ দেয়ার মাইন্ড, মানে হচ্ছে তার মনে যে ধুলা পড়া কোনা কাঞ্চি গুলা, একটা রুমের কোনায়, এই রুমের কোনায় ধুলা পড়ছে, কোন জায়গাটা ধুলা পড়ছে, কেন ধুলা পড়ছে,
ওই জায়গাটা একদম কিনারে, ওই জায়গায় কেউ হাত দেয় না, ওইটা একদম পরিত্যক্ত একটা জায়গা। মনের মধ্যে এরকম অনেক পরিত্যক্ত জায়গা থাকে, যেসব জায়গায় অনেক অনুভূতি, অনেক স্মৃতি, অনেক কিছু পড়ে থাকে, ধুলায় পড়ে থাকে। আমরা বলি না ধুলো পড়া স্মৃতি, তো সেরকম ধুলো পড়া জায়গাগুলো আমাদের মনের, সেরকম ধুলোময় ধুলিমলিন অংশগুলো, যেগুলো আমাদের বিভিন্ন আবেগ, বিভিন্ন স্মৃতি চাপা পড়ে আছে, সেইগুলো হচ্ছে যখন স্বপ্ন হিসেবে উঠে আসে, সেগুলো হচ্ছে মানুষ রাতের বেলা দেখে। বাট ওগুলা কি সত্য? ওগুলা কি ঘটতেছে? ওগুলা কি বাস্তবায়নের মতো? না, ইট ওয়াজ ভ্যানিটি, ওটা শূন্যতা, তাই না? এই জিনিসটাই দেখানো হয়েছে। এর মানে অ্যাকচুয়ালি তারা রাতের বেলা স্বপ্ন করে দেখতেছে, আমি সহজ কথায় বলতে চাই, তারা মেইনলি এমন স্বপ্ন করে দেখতেছে যেগুলো আনরিয়ালিস্টিক, যেগুলো অবাস্তব, অলৌকিক, হওয়ার কথা না, তার কল্পনা, ফ্যান্টাসি থেকে সে দেখতেছে, তাই না? এটা হচ্ছে এখানকার অর্থ। আমি অর্থগুলো লিখে আনছি, আমি পরের পেজে দেখাইতেছি। তারপর কি আসে, ওয়াই আর দ্য ড্রিমার্স উইথ ওপেন আইজ আর কনসিডার ডেঞ্জারাস। খোলা চোখে, যারা চোখ খুলে স্বপ্ন দেখে তারা কেন ডেঞ্জারাস? কারণ যে ড্রিম বাই নাইট, এরা তো হচ্ছে আনরিয়ালিস্টিক স্বপ্নগুলো দেখতেছে। বাট রিয়েলিস্টিক স্বপ্ন কারা দেখতেছে? যারা চোখ খুলে দেখতেছে, আমি সেই কাজটা করব, আমি মেডিকেলে চান্স পাবো, আমি ঢাবিতে একটা সিট নিয়ে আসবো, এই যে সেটার জন্য যে আমি স্বপ্ন দেখতেছি, আমি যে সেটার জন্য পড়তেছি, আমি কিন্তু খোলা চোখে, আমি কিন্তু রাতে ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখতেছি। আমি আমার সময়গুলা দিন রাত এক করে, এত কিছু করে, যতভাবে আমাকে ইমপ্রুভ করা যায় সবভাবে আমি চেষ্টা করে একটা সিট আনার চেষ্টা করতেছি, একটা নিজেকে প্রিপেয়ার করতেছি। তা আমি নিজের স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমি যে চেষ্টাটা করতেছি, রাতের বেলা মানুষের চেষ্টাটা করতেছে না, আমাকে দিয়ে যেটা সম্ভব, সে রাতে ঘুমিয়ে স্বপ্ন দেখা মানুষটাকে দিয়ে সেই জিনিসটা সম্ভব না। দ্যাটস ওয়াই দ্য ড্রিমার্স উইথ ওপেন আইস আর কনসিডার্ড ডেঞ্জারাস। এবং দেখেন, এবিসি এর উত্তর যে আমি বললাম, সাথে কিন্তু আমি রিসার্চের কথাটা বলে ফেলছি। রিসার্চ মানে কিন্তু কোনাগুলা, ঠিক আছে? যখন আপনি মেডিকেলে আসবেন, আপনি দেখবেন যেরকম আমাদের ফুসফুসের রিসার্চ থাকে, কষ্ট ডায়াফ্রামেটিক রিসার্চ, কষ্ট কার্ডিওফ্রেনিক রিসার্চ, তো এই রিসার্চ গুলো হচ্ছে কোনা, ঠিক আছে? এই কোনাগুলোর মধ্যে যে থাকে, তো এই কোনাগুলোর মধ্যে যে আমাদের রিসার্চ গুলো থাকে, এইগুলা হচ্ছে আমাদের মানে পরিত্যক্ত অঞ্চল বা একটা সাইডের একটা উপকূলীয় অঞ্চল, পেরিফেরাল এরিয়াস বোঝায়, যেখানে হচ্ছে মানে আমাদের কোনো কিছু পড়ে থাকলে, আমরা কোনো কিছু পড়লে মাঝখানে রাখি, কোনো কিছু দরকার নেই, সাইডে রেখে দিই, কোনা দিয়ে রেখে দিই। তো এগুলো হচ্ছে রিসার্চ বলতে সে কোনাগুলোকে বোঝানো হয়েছে। এবং এখানে রিসার্চ হচ্ছে আমাদের মাইন্ডের রিসার্চ গুলো, মানে যে আমাদের মাইন্ডের এমন জায়গাগুলো যে আমরা সচরাচর হাত দিই না, যে জিনিস আপনি বারবার বারবার পড়তেছেন, ওটা কিন্তু আপনার মাইন্ডের মধ্যে বারবার জায়গায় রিকল হতেছে, ওইটা রিসার্চ না। যে জিনিস আপনার অনেক আগের স্মৃতি, এখন সময়ের আবর্তে জিনিসটা একদম মিশে গেছে, এখন স্মৃতিতে মনে পড়ে না, এই ধুলিমলিন স্মৃতিগুলো যেসব জায়গায় থাকে, যে সাবকনসিয়াস এরিয়াটা থাকে, সেটাকে বলা হয়েছে রিসার্চেস। এই কবিতার আলোকে আসেন কোশ্চেন গুলার অ্যান্সার কিভাবে লিখছি সেটা দেখি। আমি কিন্তু আপনাকে মৌখিকভাবে সব ব্যাখ্যা করলাম, এবার অ্যান্সারটা দেখা। আমি একটু এদিকে আসি। The people who dream by night dream the thoughts and imaginations. যারা রাতের বেলা ঘুমায়, স্বপ্ন দেখে, তারা কি দেখে? The thoughts and imaginations of their mind, নিজের মনের যে চিন্তা ভাবনাগুলো, কল্পনাগুলো, সেগুলাই দেখে। ইট ইজ মেনশন ডাস্টি ডিজিজ অফ মাইন্ড, ঠিক আছে? এটাকে ডাস্টি ডিজিজ অফ মাইন্ড হিসেবে মেনশন করা হয়েছে, যেহেতু অ্যাজ ইন্ট্রিনসিক থটস অফ মাইন্ড কাম আউট অ্যাজ ড্রিমস, যেহেতু আমাদের মনের ইন্ট্রিনসিক থটস, ওই যে আমি একটু আগে দেখালাম ইন্ট্রিনসিক অন্তর্নিহিত বা অভ্যন্তরীণ, এই যে ইন্ট্রিনসিক অন্তর্নিহিত বা অভ্যন্তরীণ, এই থট গুলাই হচ্ছে আমাদের ইয়াতে আসে, আমাদের ড্রিম হিসেবে আসে, এবং এগুলো হচ্ছে টোটালি আনরিয়ালিস্টিক, টোটালি ইমপ্র্যাকটিক্যাল, এগুলো কোনো রিয়েল লাইফ ইউজের নেই। আপনি যদি জাস্ট এইটুকু সুন্দরভাবে গুছিয়ে লিখে দেন, মার্ক দিয়ে দিবে। পয়েন্টটা দেখি, why are the dreamers with open eyes considered dangerous? কেন dangerous? The dreamers with open eyes are considered dangerous because they don't dream unrealistic stuff. আপনি কিন্তু অনেক ঘুরে কথা বলেন, আমি কিন্তু আপনাকে বোঝানোর সময় বেশ কয়েকটা উদাহরণ দিয়ে সুন্দরভাবে একটা জিনিস মানে বোঝানোর জন্য অনেক কথা বলছি, বাট আপনি কিন্তু এত কথা লিখতে পারবেন না, জায়গা দিবে ছোট আধা পেজ, সেই জায়গায় আপনি সরলভাষায় কি লিখবেন? দে ডোন্ট ড্রিম আনরিয়ালিস্টিক স্টাফস। এই যে এইটাই হচ্ছে অ্যান্সারের অংশটা। দে ড্রিম what they want to happen in their real life and eventually make their dreams come true. তারা এমন জিনিস স্বপ্ন দেখে যেটাকে তারা চায় তাদের লাইফে বাস্তবায়ন হোক, তারা এমন জিনিসের জন্য পরিশ্রম করে, এমন জিনিসের জন্য স্বপ্ন দেখে যেটা তারা চায় যে তাদের বাস্তব জীবনে সেই জিনিসটা সত্য হোক, এটা কোনো ইমপ্র্যাকটিক্যাল বা আনরিয়ালিস্টিক জিনিস না হোক। এবং এই যে স্বপ্নটা দেখতেছে, তারা যে এই যে চেষ্টা করতেছে, এই চেষ্টার ফলে, স্বপ্নের ফলে ইভেনচুয়ালি দে মেক দেয়ার ড্রিমস, দে মেক দিস ড্রিমস কাম ট্রু, তাদের স্বপ্নগুলো সত্য হয়, ঠিক আছে? হোয়াট ডাজ রিসার্চেস সাজেস্ট? দেখেন, রিসার্চেস সাজেস্ট হিয়ার, আমি কিন্তু এখানে বলছি সাজেস্টেড হিয়ার, সাইলেন্ট অ্যান্ড আনটাচড কর্নার্স অফ এরিয়াস অফ মাইন্ড। মনের মধ্যে যেসব একদম সাইলেন্ট অ্যান্ড আনটাচড কর্নার্স আছে, যেসব জায়গা একদম নীরব, কেউ হাত দেয় না, কেউ টাচ করে না, কেউ ওই জায়গার মধ্যে মানে কোনো রকম মানে কি বলছে, ওই জায়গার সাথে কারো কোনো সংস্পর্শ নাই, একদম নীরবে নিভৃত পড়ে ধুলা জমে গেছে, ধুলিমলিন অংশ, সে সাইলেন্ট এবং আনটাচড কর্নার্স অর এরিয়াস, পেরিফেরাল এরিয়াস অফ মাইন্ড, সেগুলো হচ্ছে রিসেসেস। অ্যাকর্ডিং টু পোয়েম আওয়ার সাবকনশিয়াস থটস, ঠিক আছে? আমাদের যে মানে বলতে গেলে কনসিয়াস, যে আমরা মানে অবচেতন মনে যেসব আমাদের চিন্তাগুলো আছে, সেগুলো কোথায় থাকে? ওই রিসার্চ গুলো দিতে থাকে, তাই না? ওই রিসার্চে ওই সব জায়গায় হচ্ছে তারা স্টোর থাকে, এবং আমাদের যে বিভিন্ন আমরা কল্পনা করি, এই যে ইমাজিনারি ড্রিমস, তো আমাদের ইমাজিনারি ড্রিমস গুলো
রেসপন্সিবল হচ্ছে এই থটস গুলাই, এই রিসার্চের মধ্যে যে চিন্তা ভাবনাগুলো থাকে সেগুলাই। দেখেন খুব বেশি কঠিন কিন্তু না, পোয়েমটা বুঝতেছেন, পোয়েমের মধ্যে কি বুঝাইতেছে, পোয়েমে থেকে আপনার কোশ্চেন করলে আপনি সেগুলো ইজিলি পারবেন। এখন এই যেভাবে বুঝতেছেন না, এই বোঝার পর পোয়েমটা কিভাবে লেখা হয়েছে, জাস্ট যদি এই জিনিসটাই বুঝেন যে সাহিত্যটা কিসের ভিত্তিতে কি কি অ্যাসপেক্টসের দিক দিয়ে রচনা করেছে, লিটারারি টার্মস এমনি পারবেন। আসেন সামনে কোশ্চেনটা দেখাই। পরের কোশ্চেনটা কি, এই যে ঢাবি এই ইউনিট 21/22, যেটা বলছিলাম যে বাইরের থেকে ওই সময় টপিক ছিল কিন্তু এই বছর ইয়াতে নাই, মানে আমাদের কি বলে ইংলিশ ফর টুডেতে নাই। এই যে এই কবিতাটা, এটা হচ্ছে আমাদের শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইট কবিতা। যদি কেউ বইয়ে খুঁজে পান আমার জানায়, আমি নর্মালি বইয়ে খুঁজে পাইনি, ঠিক আছে। অ্যাজ ইউ লাইক ইট, এটা হচ্ছে শেক্সপিয়ারের লেখা। এই কবিতারে শেক্সপিয়ার কি লিখছে একটু দেখেন তো। বাই দ্য ওয়ে এখানে হচ্ছে মেক সেন্টেন্স তারা দেয়নি, এক আর দুই একসাথে করে টোটাল 5 মার্ক দিয়ে দিচ্ছে, ইম্পর্টেন্ট আছে কিন্তু। এটা দিলে 2.5, এটা দিলে 2.5। আচ্ছা, blow blow thou winter wind, thou art not so unkind as man's ingratitude, thy tooth is not so keen because thou art not seen, although thy breath be rude। ভাই কিছু বুঝলাম না, একটু খেয়াল করেন, কবিতাটা ইজি আছে, সুন্দর আছে। ব্লো ব্লো দ্য উইন্টার উইন্ড, যে এখানে কিন্তু মানুষ হিসেবে আপনি দেখেন ব্লো ব্লো দ্য উইন্টার উইন্ড যে বলতেছে, মানে এমন কথা হচ্ছে না যে একটা মানুষকে বলতেছে যে ব্লো ব্লো তুমি প্রবাহিত হও, এটা কিন্তু মানে একটা মানুষকে আমরা যেভাবে আদেশ দিই সেভাবে বলতেছে, একটা মানুষকে যেভাবে আমরা অনুরোধ করি, যেভাবে উপদেশ দিই সেইভাবে বলতেছে যে হে শীতের বাতাস তুমি প্রবাহিত হও, তুমি যে প্রবাহিত হচ্ছ, তুমি যে ব্লো হচ্ছ, দো আর্ট নট সো আনকাইন্ড অ্যাজ ম্যানস ইনগ্র্যাটিটিউড। এই যে শীতের বাতাস কিন্তু যথেষ্ট কনকনে বাতাস, যত হাড় কাঁপানো বাতাস, এটাকে কি করা হয়েছে ম্যানস ইনগ্র্যাটিটিউড, মানুষের অকৃতজ্ঞতার সাথে তুলনা করা হয়েছে। তোমার যে আর্ট, তোমার যে কাজ, এটা এতটাও নির্দয় না মানুষের অকৃতজ্ঞতার মতো। ডিপ একটা কথা কিন্তু, যে মানুষের অকৃতজ্ঞতা, যদি আমি এটাকে এক লাইনে বলতে চাই তাহলে হবে মানুষের অকৃতজ্ঞতা শীতের বাতাসের হাড় কাঁপানো শীতের থেকেও বেশি শীতল, বেশি মানে কি বলা যায়, আমরা বলি না শোয়িং কোল্ড শোল্ডার, যে ইগনোরেন্স দেখানো, কাউকে একদম দেখেও না দেখা, শীতল একটা আচরণ করা। তো মানুষের অকৃতজ্ঞতা, একটার জন্য আপনি এত উপকার করলেন কিন্তু সে আপনার প্রতি এমন ভাব করলো যেন আপনার তার কোনো উপকারই করেনি, কোনো কৃতজ্ঞতাই নাই। এই যে তার এই শীতল বিহেভটা, শীতল আচরণটা, এটা কিন্তু হাড় কাঁপানো বাতাসের চেয়েও বেশি কষ্ট দেয়। এই জিনিসটা বলেছে, ডাই টু দিস নট সো কিন, তোমার দাঁত ততটা ধারালো না, কারণ এই দাঁতগুলো দেখা যায় না। অলদো দাই ব্রিথ বি রুড, তোমার শ্বাস প্রশ্বাস গুলো মানে শীতের যে বাতাসের যে ইয়াটা আছে, বাতাসের যে তেজটা, সেটা খুবই মানে কি বলছে, খুবই রুড়ো, খুবই রুড, কিন্তু মানুষের ইয়ার মতো, মানে মানুষের যে ইনগ্র্যাটিটিউড গুলো আছে, যে ট্রুথ ইজ নট কিন দো আর্থ ইজ নট সিন, মানুষের যেমন কথার আঘাতে কথার ধার দেখা যায় না, এটারও ধার দেখা যায় না, তবু এইটা মানুষের মতো এতটা আনকাইন্ড, মানুষের অকৃতজ্ঞতা, মানুষের কোল্ড আচরণের মতো এতটা কষ্টদায়ক না। সেই জিনিসটাই এখানে তিনি লিখছেন অ্যাজ ইউ লাইক ইট কবিতাটার মধ্যে, ঠিক আছে। যদি আমি সোজা ভাষায় একদম মানে কোর মিনিংটা আপনাকে বলি, এবার দেখেন কি বলছে, আইডেন্টিফাই এন্ড এক্সপ্লেন ওয়ান লিটারারি ডিভাইস ইউজড ইন দা অ্যাবভ এক্সট্রাক্ট। এই যে এক্সট্রাক্টটা আছে এখানে থেকে একটা লিটারারি ডিভাইস এক্সট্রাক্ট করতে বলছে, এইটা আমি নেক্সট ক্লাসে আবার ব্যাখ্যা করবো, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সেকেন্ড ক্লাসে আমি লিটারারি ডিভাইস এই কোশ্চেনটাই আবার নিয়ে আসবো ইনশাআল্লাহ, ঠিক আছে। বাট আপাতত আমি আপনাকে একটা লিটারারি ডিভাইসের কথা বলি। এখানে দেখেন একটা লিটারারি ডিভাইস যে হচ্ছে একটা রূপক অর্থে একটা জড় বস্তু, একটা মানব বস্তু, একটা জীব বস্তুর সাথে একটা মানুষ হিসেবে কম্পেয়ার করা হচ্ছে, মানুষ হিসেবে উপস্থাপন করা হচ্ছে, একটা পার্সন হিসেবে উপস্থাপন করা হচ্ছে, পার্সনিফাই করা হচ্ছে। এই পার্সনিফাই করাটাকে বলা হয় লিটারারি ডিভাইস হিসেবে পার্সনিফিকেশন, ঠিক আছে। পার্সনিফিকেশন, এই পার্সনিফিকেশন একটা লিটারারি ডিভাইস, মেটাফর একটা লিটারারি ডিভাইস, ইউফেমিজম একটা লিটারারি ডিভাইস। এগুলো সবগুলো নিয়ে ডিটেইলস আলোচনা করবো নেক্সট ক্লাসে। আজকে হচ্ছে একটা নিয়ে কথাবার্তা বলি, পার্সনিফিকেশন। এখানে হচ্ছে উইন্টার উইন্ডকে একটা মানুষের সাথে কম্পেয়ার করে, মানুষের সাথে মানুষ উপস্থাপন করে অন্য একটা অকৃতজ্ঞ মানুষের সাথে তুলনা করা হইতেছে, এবং এই তুলনাটাই চাইছে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট নেচার এন্ড ম্যানকাইন্ড অ্যাজ প্রেজেন্টেড ইন দ্য গিভেন এক্সট্রাক্ট, ঠিক আছে, অ্যাজ প্রেজেন্টেড ইন দ্য গিভেন এক্সট্রাক্ট। এবার আসেন গিভেন এক্সট্রাক্টে কি বলছে সেটা দেখি। One literary device used as personification, it means presenting a non-living object as a person। এই যে এখানে জিনিসটা আপনাকে কি লিটারারি ডিভাইস বলছে সেটা আপনি একটু ব্যাখ্যা করলেন, যে presenting a non-living object as a person, ঠিক আছে, non-living object as a person। এখন হিয়ার এখানে কি হয়েছে, the winter is personified as a person, এখানে উইন্টারকে একটা পারসন হিসেবে পারসনিফাই করা হয়েছে, and there is a comparison done, এই কম্পারিজনটা কার মধ্যে করা হয়েছে, between the nature and mankind। এই যে আপনি এইটুকু বললেন না, মোটামুটি এইটুকু এনাফ। যদি আপনি একটু গুছা বলতে চান বলতে পারেন, একটু বেশি কথা বলতে চান বলতে পারেন, কোনো সমস্যা নেই, বাট অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে এইটুকু। অ্যাকচুয়ালি যেটার জন্য আপনি মার্ক পাবেন সেটা হচ্ছে এই অংশটা। এবার আসেন পরেরটা আসি, কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট নেচার এন্ড ম্যানকাইন্ড।
কম্পেয়ারটা কি হচ্ছে, হিয়ার দ্য উইন্টার ইজ পার্সনিফাইড অ্যাজ আ পারসন এন্ড দেয়ার ইজ এ কম্পারিজন ডান বিটুইন দ্য নেচার ম্যানকাইন্ড। উপর লাইনটি একটু ঘুরে ফিরে লিখলেন, দ্য বাইটিং অ্যান্ড শিভারিং কোল্ড অফ উইন্টার, পেইনস অ্যান্ড হার্টস। আমরা বললাম যে শীতের কামড়, শীতের একটা করাল গ্রাস, এই জিনিসটা কিন্তু খুবই আনপ্লেজেন্ট, খুবই রুড, খুবই কষ্টদায়ক, খুবই পেইনফুল, ইট হার্টস, বাট নট অ্যাজ দ্য শার্প কাট অফ ওয়ার্ডস, নট অ্যাজ দ্য শার্প কাট অফ ওয়ার্ডস অ্যান্ড ইনগ্র্যাটিটিউড অফ ম্যানকাইন্ড। মানুষের অকৃতজ্ঞতা, মানুষের কথা শোনানো, মানুষের কথার আঘাতের মতো এতটা ধারালো আঘাত এই শীতের ধারালো বাতাসও করে না। এটাই বলা হয়েছে ওই কবিতাটা, যেটা আমি আপনাকে একটু আগে বললাম। দো দ্য উইন্ড অফ দ্য উইন্টার ইজ সো রাফ, ওই যে although thy breath so rude, লাইনটা বললাম না, although thy breath is so rude, সেটাই বললাম যে though the wind of the winter is so rough it is more tolerable, এটা at least অনেক রাফ হইলো, অনেক বেশি রুড হইলো, এটা টলারেবল rather than the cold behavior of mankind। একটা মানুষের এত উপকার করলেন, এত কিছু করলেন, তার জন্য আপনি এত স্যাক্রিফাইস করলেন, তারপরও সে আপনার সাথে এমন বিহেভিয়ার করলো যেন সেই সব স্যাক্রিফাইস করে গেছে, সে কোনো কৃতজ্ঞতা কিছুই না, উল্টা আপনার সাথে মানে এমন ব্যবহার করলো আপনি যেন তার জন্য কিছুই করেননি। এই বিহেভিয়ারটা কিন্তু শীতের এই রুক্ষতা, এই শুষ্কতা, এই রাফনেসের চেয়েও বেশি রাফ, বেশি কষ্টদায়ক, বেশি পেইনফুল লাগে। এটাই কিন্তু কম্প্যারিজন করে শেক্সপিয়ার কবিতার মাধ্যমে দেখাইছেন অ্যাজ ইউ লাইক ইট। ঠিক আছে, তো আমি এখানে হচ্ছে আপনার জন্য দুইটা কোশ্চেন নিয়ে আসলাম, এবং হচ্ছে আমি একদম বেসিক্যালি যে দুইটা কোশ্চেন আলোচনা করি সেভাবে দেখাইলাম। এর চেয়ে বেশি আসলে গত বছর আসেনি, আপনি ঘাটলে হচ্ছে গাইড থেকে যদি প্র্যাকটিস করতে চান, বইয়ের প্যাসেজ থেকে, বাহিরের পোয়েম থেকে অনেক কিছু পাবেন, সেই জিনিসগুলোর উপর প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এবং যত বেশি প্র্যাকটিস করবেন আস্তে আস্তে দেখবেন আপনার কোশ্চেন ধরতে পারা, কিভাবে লিখতে হবে সেই প্যাটার্ন ধরতে পারা, সবকিছুই ইমপ্রুভ করছে। ঠিক আছে, সো আজকের ক্লাসটা তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ক্লাসটা ভালো লেগেছে কিনা, ক্লাসটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং নেক্সট ক্লাসে আমি লিটার ডিভাইসের সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আলোচনা করবো, সেটা অবশ্যই আলোচনা করে দিব। আজকের ক্লাসটা তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।